কঠোরভাবে প্রাপ্তবয়স্কদের জন্য। অ্যারাবিয়ান নাইটসের বাংলা অনুবাদ আলিফ লায়লার পর্ব ৮-এ আজ আপনারা শুনবেন কুলি ও ৩ সুন্দরী রমণীর গল্পের দ্বিতীয় ভাগ। তাহলে চলুন কথা না বাড়িয়ে শুনে নেওয়া যাক আজকের পর্বটি। ছেলেটা এক নিঃশ্বাসে রাজি হয়ে গেল। এই দেখে মেয়েটা বলল, তাহলে ওঠো, চলো দেখবে দরজার পাল্লায় কি লেখা আছে। ছেলেটাকে নিয়ে দরজার সামনে গিয়ে দাঁড়ালো ওরা। ওকে দেখালো সোনার অক্ষরে লেখা আছে, তোমার ভালো লাগলো কি মন্দ লাগলো সেটা কোনো কথাই নয়, যা করতে বলবো শুধু তাই করে যাবে, অন্যের ব্যাপারে আদৌ নাক গলাবে না। ছেলেটা বলল, এই তোমাদের সাক্ষী রেখে আমি হলফনামা পড়লাম, এর অন্যথা করব না। এক সময় রাত্রি শেষ হয়ে আসছে দেখে শাহরাজাদ গল্প থামালো। পরদিন ১০ম রাত্রি। শাহজাদা অন্দরে এলে আবার কাহিনী শুরু করলো শাহরাজাদ। কুলিটা হলফ করার পর মেয়েরা খাবার টেবিলে খানা সাজালো। সারাদিন মদ খেয়ে হই হুল্লোড় করে সবারই পেটে চনচনে খিদে। একজন জ্বালিয়ে দিল মোমবাতি, সুগন্ধি, চন্দন ধূপ। এবার সবাই খেতে বসল। ছোটজন আর এক পাত্র মদ ঢেলে দিল সবাইকে। তারপর নানা রকম মুখরোচক খানা খেয়ে পরিতৃপ্ত হলো সকলে। সবচেয়ে উপভোগ্য হলো ছেলেটার অনর্গল কবিতা আবৃত্তি। চোখ বুঝে মাথাটা দুলিয়ে দুলিয়ে আবৃত্তি করতে থাকলো সে। ওরা মুগ্ধ হয়ে শোনে। এরই মধ্যে হঠাৎ কড়া নাড়ার শব্দে চৈতন্য ফিরে সবার। বড় বোন উঠে গিয়ে দরজা খুলে দিল। একটু পরে ফিরে এসে বলল, আজ রাতে সত্যি মজা হবে, ৩ জন বিদেশি এসেছে, রাতটা এখানে থাকতে চায়, কারোরই দাড়ি গোঁফ নেই, আর ৩ জনের বাঁ চোখটা কানা ঠুলি পড়া। অদ্ভুত কেমন যোগাযোগ, দেখলেই বোঝা যায় ওরা সবাই রোম দেশের বাসিন্দা। ওদের যদি থাকতে দেওয়া যায় তাহলে ভারী মজা হতে পারে রাতে। সবাই বলল, ওদের ভিতরে আসতে দাও, কিন্তু তার আগে দরজার হলফনামা পড়িয়ে দাও। এই শর্তে যদি ওরা রাজি থাকে তবে ওরা থাকতে পারে, নচেত নয়। ছোট বোনটা ছুটে গেল দরজার দিকে। একটু পরে ওই ৩ জন বিদেশিকে ভিতরে নিয়ে এলো সে। সবাই মিলে তাদের অভ্যর্থনা জানালো। ওরাও বসল। কুলি ছেলেটার দিকে তাকিয়ে দেখল তারা। ছেলেটা তখন মদের নেশায় মাতাল। ওকে দেখে ওরা ফিস ফিস করে বলা বলি করতে থাকে, আরে মনে হচ্ছে এই ছেলেটাও আমাদের জাত ভাই রে, আর এক কালান্দার ফকির। ওদের কথা কিন্তু ছেলেটার কানে গেল। আর হঠাৎ সে সোজা হয়ে দাঁড়িয়ে উঠে বলল, ঠিক আছে ভাই সাহেব, আপনারা আরো একটু ঘরোয়া হয়ে আলাপ সালাপ চালান, গোমরা মুখ হয়ে বসে থাকলে তো চলবে না, বুঝলেন কিনা। ওর কথা বলার ধরন ধারণ দেখে সবাই হো হো করে হেসে উঠল। মেয়েরা বলল, আমরা এই বিদেশি কালান্দার ফকিরদের নিয়ে একটু মজা করব। কালান্দারদের খেতে দিল ওরা। কোগ্রাসে খেলো তারা প্রচুর। যেমন খেলো খানা তেমনি গিলল মদ। অবশেষে সবাই যখন মদের নেশায় চুর, তখন মেয়েগুলো বায়না ধরল কালান্দরদের গান শুনবে তারা। ওরা বলল, আরে নিশ্চয়ই শোনাবো, কিন্তু গানের সাথে বাজনা না থাকলে কি জমবে? বাজাবার কিছু আছে ঘরে? বড় বোন জবাব দিল, বাড়িতে বড় মসুল জয় ঢাক আছে, ইরাকের বাঁশি আর পারস্যের সানায় আছে তাদের ঘরে। উল্লাসে ফেটে পড়ল ছেলেটা। হা হা, ইয়াল্লাহ, কি মজা! গানের সঙ্গে এমন বাজনা হবে, বাহ! এমন সময় আর একবার কড়া নাড়ার শব্দ শোনা গেল। সেই রাতে খলিফা হারুন আর রশিদ নগর পরিক্রমায় বেরিয়েছেন। প্রায় প্রতি রাতেই তিনি নিজের চোখে দেখতে বেরোন তার প্রজারা কিভাবে দিন কাটাচ্ছে। তার সঙ্গে থাকে উজির জাফর আল বার্মাকি আর তার তলোয়ার বাহক মাশরুর। যখন তিনি নগরের পথ ধরে হেঁটে চলেছেন,
তখনই বাড়িটার ভেতর থেকে গান বাজনার আওয়াজ শুনে দাঁড়িয়ে পড়লেন। জাফরকে বললেন, আমি বাড়িটার অন্দরে ঢুকে দেখতে চাই কারা এই গান বাজনায় মত্ত। জাফর খলিফাকে থামানোর জন্য বলল, হুজুর, এখন মদ টদ খেয়ে চুর হয়ে হই হুল্লোড় করছে, ওদের সামনে যাওয়া কি আপনার ঠিক হবে হুজুর? হয়তো আপনার কোনো চোট লেগে যেতে পারে। খলিফা বললেন, তা হোক, দেখতে হবে ব্যাপারটা। তুমি এমনভাবে ঢোকার ব্যবস্থা করো যাতে ওরা বুঝতে না পারে আমার পরিচয়। জাফর মাথা নেড়ে সায় দিল, বলল, জো হুকুম জাহাপানা। জাফর গিয়ে দরজায় কড়া নাড়াল। রীতিমতো ছোট বোনটি খুলে দিল দরজা। জাফর বলল, এই শোনো মা, আমরা তিবারিয়া দেশের সওদাগর। 10 দিন হলো বাগদাদ শহরে এসেছি। এখানকার সওদাগরদের মোড়লের বাড়িতে উঠেছি আমরা, সেখানেই রেখেছি আমাদের সামানপত্তর। আজ রাতে এক ব্যবসায়ী আমাদের খানাপিনার নিমন্ত্রণ করেছিল, তার বাড়িটাও আমরা দেখেছি, কিন্তু এই রাতের অন্ধকারে ঠাউর করতে পারছি না, পথ হারিয়ে ফেলেছি। এই গোলক দাদাই ঘুরতে ঘুরতে অনেক রাত হয়ে গেল, এখন আমরা আর ফিরতে পারবো না রে। আজকের রাতটার মতো যদি তোমাদের এখানে একটু আশ্রয় দাও, খুব উপকার হয়। আল্লাহ তোমাদের দোয়া করবেন। মেয়েটি দেখল সম্ভ্রান্ত বংশের লোকেরা। ভেতরে গিয়ে অন্য 2 বোনের সঙ্গে পরামর্শ করে ফিরে এসে বলল, আপনারা মেহেরবানি করে ভিতরে আসুন, আজ রাতে আমাদের মেহমান হয়ে থাকবেন আপনারা। ভিতরে ঢুকতেই আর 2 বোন স্বাগত জানালো। বলল, আজ রাতে আপনার স্বাচ্ছন্দ্যে এখানে থাকুন, শুধু একটি শর্ত, ওই দরজার গায়ে যে হলফনামাটা লেখা আছে আপনারা সকলে তা মেনে চলবেন, এই অনুরোধ। জাফর হলফনামা পড়ে দেখল, বলল, তারা রাজি। এরপর ওরা 3 জনে গিয়ে বসলো ওই কালান্দারদের পাশে। একটি মেয়ে সোনার পাত্রে সবচেয়ে দুষ্প্রাপ্য শরাব এনে ধরল খলিফার সামনে। খলিফা বললেন, আমি হজযাত্রী, ওসব আমি খাই না। এই বলার পর খলিফাকে গোলাপ জলের শরবত এনে দেওয়া হলো। তিনি সেটা সাগ্রহে পান করলেন। খলিফা অবাক হয়ে দেখতে লাগলেন 3 জন কালান্দারের বাঁ চোখ কানা, ঠুলি পরা। ওদিকে নাচ গান বাজনা খানাপিনা জোরসে চলছে। এক সময় বড়জন বলল, আর কারো খানাপিনার কিছু দরকার আছে? সবাই জানালো, না, যথেষ্ট হয়ে গেছে। তখন কালান্দরদের সে অনুরোধ করল তারা হলের মাঝখানটা ছেড়ে যেন দরজা ঘেঁষে বসে। হলটা ভালো করে সাফ করলেন এক বোন। অন্য 2 জন কুলি ছেলেটাকে ডেকে বলল, তাকে একটা কাজ করতে হবে, কারণ সে আর বাইরের লোক নয়, এখন সে ঘরেরই ছেলে। ছেলেটি তৎক্ষণাৎ গায়ের চাদর আর জামা খুলে ফেলে কোমরের দড়িটা ভালো করে আঁটতে আঁটতে বলল, জো হুকুম বিবি সাহেব, আমার পিছনে এসো। এই বলে তাকে সঙ্গে নিয়ে পাশের ঘরে চলে গেল মেয়েটি। একটু পরে শিকল বাঁধা 2টো কালো কুচকুচে মাদি কুকুরকে নিয়ে আবার ঘরের মাঝখানে ফিরে এলো সে। একখানা শঙ্কর মাছের চাবুক হাতে তুলে দিয়ে ছেলেটাকে বলল, কুশি লাগাও খাগত এই মাদিটাকে। একটা কুকুরকে এগিয়ে দিল সামনে। বড় বোনের হুকুমে চাবুক মারতে লাগলো সে। কুকুরটা যন্ত্রণায় আর্তনাদ করতে থাকলো। এক সময় ছেলেটার হাত থেকে চাবুক কেড়ে নিয়ে কুকুরটাকে জড়িয়ে ধরে সোয়াগ করতে লাগলো সে। পিঠ চাপড়ে আদর করল, চোখের জল মুছিয়ে দিল আর কপালে চুমু খেল। একটু পরে অন্য কুকুরটাকে এগিয়ে দিল ছেলেটার দিকে, বলল, চালাও চাবুক। একই ঘটনার পুনরাবৃত্তি। এই দৃশ্য দেখে খলিফার হৃদয় বেদনার্ত হয়ে উঠল। জাফরকে বলল, মেয়েটিকে জিজ্ঞেস করো তো ব্যাপার কি। জাফর বলল, হুজুর, এ ব্যাপারে চুপ করে থাকাই ভালো। মেজ বোন ছোট বোনকে বলল, এসো, আমরা রোজ রাতের মতো প্রথা অনুসারে এবার যা যা করতে হবে করি। এই বলে মার্বেল পাথরের বাঁধানো বেদির উপরে উঠে দাঁড়ালো সে।
ছোট বোনটি পাশের ঘর থেকে নিয়ে এলো একটা বটুয়া থলে। অন্য দুই বোনের সামনে দাঁড়িয়ে থলে থেকে ছোট্ট একটা বাঁশি বের করে বাজাতে লাগলো। অনেকক্ষণ ধরে করুণ সুর বাজলো। পরে যখন থামলো, মেজ বোন চিৎকার করে উঠল, আল্লাহ তোমাকে শাস্তি দেবেন বোন। তারপর উন্মাদের মতো নিজের পোশাক আশাক ছিঁড়ে কুটি কুটি করতে লাগলো। একসময় অচৈতন্য হয়ে মেঝেই লুটিয়ে পড়ল। খলিফা লক্ষ্য করলেন মেয়েটির সর্বাঙ্গে চাবুকের দাগ। বিস্ময়ে হতবাক হয়ে পড়লেন তিনি। বড় বোন এসে তার মুখে জলের ঝাপটা দিতে লাগলো। কিছুক্ষণ পরে তার জ্ঞান ফিরল। এবার সে নতুন জামা কাপড় পরে উঠে দাঁড়ালো। খলিফা ফিস ফিস করে জাফরকে বললেন, জাফর, ব্যাপারটা লক্ষ্য করলে? কিছু বুঝলে? মেয়েটার সর্বাঙ্গে চাবুকের দাগ দেখতে পেয়েছ? ওই মাদি কুকুর দুটোকে নির্মমভাবে প্রহার করা হলো, আর মেয়েটার পিঠে ওই চাবুকের দাগ। আমায় গোলক ধাঁধায় ফেলেছে বিষয়টা। এই রহস্যের সন্ধান আমাকে করতেই হবে জাফর। জাফর সবিনয়ে বলল, হুজুর, সেই শর্তের কথা স্মরণ করুন। কোনো কিছু অহেতুক কৌতূহল এবং যে ব্যাপারের সঙ্গে আপনি জড়িত নন সে কথা জিজ্ঞাসা করার শর্ত বিরুদ্ধ। এমন সময় মেজ বোনটা আবার সেই বাঁশি বাজাতে লাগলো। সেই করুণ সুর। আবার সেই একই ঘটনার পুনরাবৃত্তি হলো। খলিফা দেখলেন মেয়েটি তার পরিধেয় বস্ত্র কুটি কুটি করে ছিঁড়ে ফেলে অজ্ঞান হয়ে গেল। তার গায়েও সেই চাবুকের দাগ। আবারও চোখে মুখে জলের ঝাপটা মেরে জ্ঞান ফেরানো হলো তার। এইভাবে একই ঘটনা 3 বার পুনরাবৃত্তি হলো। সেই 3 কালান্দার ফকির এবার ফিস ফিস করে বলা বলি করতে লাগলো, এর চেয়ে অন্য কোথাও রাত কাটালেই ভালো ছিল রে। এই বিভৎস দৃশ্য চোখে দেখা যায় না। খলিফা তাদের জিজ্ঞেস করলেন, ব্যাপারটা কি বলুন তো ভাইরা? কালান্দররা বলল, আমরাও তাই জিজ্ঞেস করব ভাবছিলাম। ও, তবে এখানে আপনারাও নবাগত? জি, একেবারে। আপনাদের আসার একটু আগে এসেছি আমরা। কি হচ্ছে, কেন হচ্ছে কিছুই বুঝতে পারছি না। আমার মনে হয় ওই ছেলেটা বোধহয় সব জানে। কুলি ছেলেটার কানে গেল কথাগুলো। সে বলল, ইয়ে হুজুর, আজই আমি প্রথম ঢুকেছি এই বাড়িতে। এইসব হতচ্ছাড়া কাণ্ড কারখানার বিন্দু বিসর্গ বুঝতে পারছি না আমি। আজকের রাতটাই মাটি হয়ে গেল। এর চেয়ে যদি রাস্তার ফুটপাতে শুয়ে থাকতাম তাও ভালো ছিল। তখন ওরা সবাই মিলে পরামর্শ করতে লাগলো, আমরা 7 জন আর ওরা 3টি মেয়ে, আমাদেরও তো ভয় পাওয়ার কি আছে? হ্যাঁ, চলো আমরা এর চেয়ে কৈফিয়ত তলব করি। এসবের মানে কি? কেন এই নৃশংসতা? ওরা যদি সোজা কথায় জবাব না দেয়, জোর করে জবাব আদায় করতে হবে। সবাই এক কথায় রাজি হয়ে গেল। হলো না শুধু জাফর। বলল, আমরা যে শর্তাবদ্ধ সে কি মনে নেই? আজ রাতে আমরা ওদের মেহমান। আগে থেকে শর্ত করিয়ে নিয়েছে আমাদের। যে ব্যাপারে আমাদের কোনো স্বার্থ নেই সে ব্যাপারে না গলারও চলবে না, ঠিকও হবে না। কোনো কৈফিয়ত তলব করা চলবে না। এখন যদি আমরা এই শর্ত না রাখি, আতিথ্যের অপমান করা হয় না এটা? ভোর হতে তো আর মাত্র ঘন্টাখানিক বাকি। তারপর আল্লাহর নামে যে যার পথে বেরিয়ে পড়ব। খলিফার দিকে ঝুঁকে আবার বলতে লাগলো, হুজুর, আর তো মাত্র ঘন্টাখানেক না? তারপর দরবারে গিয়ে ওদের তলব করে নিয়ে যাব। তখন তো আপনি সব ব্যাপারই জানতে পারবেন। কিন্তু খলিফা অধৈর্য হয়ে বললেন, অতটা সময় আমি ধৈর্য ধরে থাকতে পারবো না। এ ব্যাপারে সকলেই অধৈর্য হয়ে উঠেছে। কিন্তু প্রশ্ন হলো, কে জিজ্ঞেস করবে ওদের? শেষ পর্যন্ত ঠিক হলো ছেলেটাই বলবে। মেয়েদের একজন জিজ্ঞেস করল, এই, তোমরা ফিসফিস করে কি কথা বলা বলি করছো? হ্যাঁ। ঠিক তখনই
বুকে সাহস করে কুলি ছেলেটা বলে উঠল, মালকিন, আমরা জানতে চাই কেন আপনি ওই কুকুর দুটোকে অমন প্রহার করলেন, আর কেনই বা তাদের সোহাগ করে চুমু খেলেন? আর আপনার দেহেই বা ওরকম চাবুকের দাগ দেখলাম কেন? কি ব্যাপার, আমাদের খুলে বলুন না। বড় বোন জিজ্ঞেস করল, এ কি তোমার একার প্রশ্ন, না সবাই জানতে চেয়েছেন? ছেলেটা বলল, একমাত্র জাফর ছাড়া আর সকলের এই একই জিজ্ঞাসা। বড় বোন বিস্মিত হয়ে বলল, আপনারা আতিথ্যের শর্ত ভঙ্গ করেছেন, আপনাদের শাস্তি পেতে হবে। আপনারা না প্রতিজ্ঞা করেছিলেন অন্যের ব্যাপারে নাক গলাবেন না, কোনো কৈফিয়ত চাইবেন না? কিন্তু এ কি ব্যবহার আপনাদের? আদর করে ঘরে ডেকে এনে জায়গা দিয়ে ভালো মন্দ খাইয়ে আমরা কি অন্যায় করেছি? এই বলে চাবুকটা তুলে নিয়ে সপাত সপাত করে 3 বার আওয়াজ করল মেজ মেয়েটি। আর তখনই কি আশ্চর্য, পর্দার উপারে দরজার পাল্লা খুলে গেল। সঙ্গে সঙ্গে ভেতরে ঢুকলো দৈত্যের মতো দেখতে 7 জন নেগ্রো, সবারই হাতে ধারালো অস্ত্র। মালকিন হুকুম দিল, এই অসভ্য লোকগুলোকে শিকল দিয়ে একটার সঙ্গে একটাকে বাঁধো। তৎক্ষণাৎ ওরা সবাইকে শিকল দিয়ে বেঁধে ফেলে বলল, মালকিন হুকুম করুন, এখনই এগুলোকে কতল করি। এই কথা বলে খাঁড়া তুলতেই শোনা গেল, থামো, ঘণ্টাখানিক বাদে আমি হুকুম দেব। তার আগে জেনে নিতে চাই কে কোথাকার লোক। কুলি ছেলেটা কেঁদে কেঁদে বলল, দুহাই মালকিন, আমার কোনো দোষ নাই, আমাকে মেরো না মালকিন। এই এক চোখওয়ালা কালান্দর ফকিরগুলো যদি না ঢুকতো বাড়িতে, তাহলে এই সব কিছুই হতো না। যত নষ্টের গোড়াই ফকিরগুলো। বড় বোন অট্টহাসিতে ফেটে পড়ল ছেলেটার কথা শুনে। বড় বোনের অট্টহাসি দেখে সবাই আড়ষ্ট হয়ে উঠল, না জানি কি করে। সবাইকে লক্ষ্য করে সে বলল, আমি তোমাদের অসহায় নিরাশ্রয় ভেবে এখানে আশ্রয় দিয়েছি। তোমরা প্রত্যেকে নিজের নিজের আত্মপরিচয় বলো, শুনব। যদি বুঝি তোমরা সত্যিই অসহায় নও, তাহলে তোমাদের মৃত্যু অনিবার্য। এই সময় খলিফা জাফরকে বলল, শুনলে তো জাফর, আর বাঁচার কোনো আশা নাই। চটপট আমাদের আসল পরিচয় জানিয়ে দাও, না হলে তো বেঘরে প্রাণ যাবে রে। হুজুর, তাই তো আমাদের প্রাপ্য। বড় বোন সবার আগে কালান্দর ফকির 3 জনকে লক্ষ্য করে বলল, তোমরা কি 3 জনই ভাই? না না, 3 জন 3 দেশের লোক। আমরা গরিব দুঃখী মানুষ, দিন আনি দিন খাই। আমাদের বিষয় আশয় সহায় সম্বল বলতে কিছুই নাই। ত্যাগই আমাদের ধর্ম। তোমাদের কি জন্ম থেকে এক চোখ কানা? একজন কালান্তর জবাব দিল, না, জন্মের সময় আমি কানা ছিলাম না, কিন্তু এক অদ্ভুতভাবে আমার চোখটা হারিয়েছি আমি। বাকি 2 জন কালান্দরও একই কথা বলল। আরো বলল, তারা 3 জনে 3 দেশের বাসিন্দা, ঘটনাচক্রে একত্র হয়ে গেছে। ওদের জীবনের কাহিনী বড় বিচিত্র চমৎকার। বড় বোন গম্ভীরভাবে বলল, ঠিক আছে, তাহলে এক এক করে তোমাদের জীবনের কাহিনী শোনাও। সব শুনে যদি ভালো লাগে, তবে এখান থেকে নিরাপদে চলে যেতে দেওয়া হবে। কুলি ছেলেটা এগিয়ে এসে বলল, মালকিন, আমি গরিব সামান্য কুলি, সে তোমাদের জানা। তোমরা আমাকে কুলি হিসেবেই বাড়িতে নিয়ে এসেছো। আমার জীবনের অদ্ভুত ঘটনা কিছুই নাই। আমার জীবনে যা কিছু অদ্ভুত, আজ দিনের বেলায় সেটা ঘটে গেছে। আর সেসব তো তোমরা জানোই, সে কাহিনী এখানে বলাও যাবে না। তাই আমাকে রেহাই দাও মালকিন। ঠিক আছে, এখন তুমি যাও, বিশ্রাম করো গিয়ে। সব শেষে তোমার কথা শুনবো। ছেলেটি আপত্তি জানিয়ে বলল, না না, ওদের কাহিনী না শুনে সে নড়বে না। প্রথম কালান্দর এগিয়ে এসে তার কাহিনী শুরু করল। এতক্ষণ আপনারা শুনলেন অ্যারাবিয়ান নাইটসের বাংলা অনুবাদ আলিফ লায়লার পর্ব নম্বর 8, কুলি ও 3 সুন্দরী রমণীর গল্প, দ্বিতীয় ভাগ। এই পর্বটি আপনাদের কাছে কেমন লাগলো কমেন্ট করে জানাতে ভুলবেন না।
আপনাদের যে কোনো মতামত গুরুত্ব সহকারে বিবেচনা করা হবে। আমাদের চ্যানেলে আপনি নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ছেলেবেলার স্মৃতিবিজড়িত আলিফ লায়লার এই পর্বটি ভালো লেগে থাকলে ভিডিওতে লাইক করুন। আপনি নিজে শুনুন, আপনার বন্ধুকে জানান। আমি খালিদ ইবনে ওয়াদুদ আলিফ লায়লার একটি করে পর্ব নিয়ে উপস্থিত হই প্রতি বুধবার রাত 12টায় আপনাদের সামনে। আগামী বুধবার নতুন একটি পর্ব নিয়ে আবারও উপস্থিত হব আপনাদের সামনে। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।